আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিরাপত্তার জন্য জনভোগান্তি না করতে এসএসএফকে প্রধান উপদেষ্টার নির্দেশ। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অংশগ্রহণ। বৈষম্যের অভিযোগে গণফোরাম সিপিবির ওয়াকআউট। লন্ডন বৈঠকে ভোটের সময় নির্ধারণে কেউ কেউ অসন্তুষ্ট বলছে বিএনপি। অনাকাঙ্ক্ষিত বিভেদে আওয়ামী লীগের অপকর্ম হারিয়ে যেতে পারে দাবি। ইরানের সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলে ইরানের হুঁশিয়ারি। মার্কিন শর্ত মানবেন না বললেন খামেনি। দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনে 9 উইকেট হারিয়েও 484 রান নিয়ে চালকের আসনে বাংলাদেশ। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত লিটন দাস। এছাড়াও নিটল তটা বিশেষ সংবাদে যা থাকছে। হলিউড তারকা টম ক্রুজের অস্কারের মর্যাদাপূর্ণ সম্মাননা পাওয়ার খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে জনগণের ভোগান্তি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে এসএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ বাহিনীর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানের আয়োজন। এসএসএফ এর প্রধান হিসেবে আপনার উপদেশ, আন্তরিক সহযোগিতা এবং সময়োপযোগী দিক নির্দেশনায় এই বাহিনী সঠিকভাবে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নিরাপত্তার কারণেই বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় বিশেষ এই বাহিনীকে। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে করে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সুসম্পর্ক বজায় রাখা এবং নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডন বৈঠকে নির্বাচনের সময় ঠিক হয় কারো কারো পছন্দ হয়নি, তাই নারাজ হয়ে মঙ্গলবার একটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেয়নি। তিনি আরো বলেন, নিজেদের মধ্যে বিভেদের কারণে আওয়ামী লীগের অপকর্ম হারিয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেছেন, সবার মতো বিএনপিও আওয়ামী লীগকে বাদ দিয়েছে, তবে যারা ভালো মানুষ তাদের বাদ দেওয়া হবে না। রাহুল রায় রিপোর্ট। মূল দলের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনগুলোরও সদস্য সংগ্রহ চলছে। রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। বক্তব্যে লন্ডন বৈঠক সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে, সেই সঙ্গে ইউনূস সাহেবকেও একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই, কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। সদস্য সংগ্রহ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। এখানে আপনারা সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না, আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না, আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করব। এই কথাটা মাথায় রাখতে হবে, একদম সব বাদ দিলে তো চলবে না, আমি একাই সবকিছু করতে পারবো না। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেছেন, সামনে অনেক কাজ রয়েছে, তাই সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সামনে এখন বিরাট কাজ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অপহরণ ও গুমের মামলায় গ্রেফতার দেখিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টে একাধিক ছাত্র হত্যার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আরেক মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও নিজ হাতে গুলি করার ঘটনায় যুবলীগের সাদ্দাম হোসেন মিতুলকে 15 সেপ্টেম্বর হাজির করতে বলেছেন আদালত। আর জুলাই আন্দোলনকারীদের ড্রোনে খুঁজে চিহ্নিত করার অভিযোগে করা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে 15 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিএনপি নেতা ইশরাক হোসেন অভিযোগ করেছেন, তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা যে আন্দোলন করছেন তা ভিন্ন দিকে প্রবাহিত করতে সরকার ষড়যন্ত্র চালাচ্ছে। নগর ভবনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি আবারও বলেন, সব জরুরি সেবা চালু রেখে আন্দোলন অব্যাহত থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মেয়র করার দাবিতে আন্দোলন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এখন পর্যন্ত যা হয়েছে তা ফৌজদারি অপরাধ। আন্দোলনের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও জানান এলজিআরডি উপদেষ্টা। রফিকুল বাশারের রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ পড়ানোর জন্য অনেক দিন ধরেই আন্দোলন চলছে। উপদেষ্টা জানিয়েছেন, তাকে শপথ পড়ানোর জন্য প্রস্তুতিও নিয়েছিল এলজিআরডি মন্ত্রণালয়, কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিষয়টি বিচারাধীন থাকায় শপথ সম্ভব নয় বলে পরামর্শ দেয় আইন মন্ত্রণালয়। যেহেতু বিষয়টি বিচারাধীন, এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই, এটা কন্টেম্প্ট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের কার্যালয়ে অফিস করেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া। সেখানে তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর আন্দোলন হচ্ছে। কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন, আমার কাছে আসলে বিষয়টা একেবারেই বোধগম্য না। আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি। তো আলোচনার ভিত্তিতেই যখন সবকিছু হচ্ছে, তাহলে এটা কেন নয়, আলোচনার ভিত্তিতেই তো হতে পারত। তো এটা
আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করেছে, আমরা আইন ভঙ্গ করেছি, আমরা আইনের কিছুই বুঝি না, বা মূর্খ টূর্খ অনেক কিছু বলতেছে, কিন্তু আদালতের কোনো একটা রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে জানান উপদেষ্টা। আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম। এখন যেটা হয়েছে, এখন পুরোপুরি সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে এবং সিটি কর্পোরেশনের আপনারা জানেন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, শঙ্কা তৈরি হয়েছে। ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর জন্য আন্দোলন আর নানা ঘটনায় দক্ষিণ সিটি কর্পোরেশনে নাগরিক সেবা প্রায় বন্ধ। ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা গ্রহীতাদের। নগরবাসীর কথা চিন্তা করে সমঝোতায় আসা উচিত বলে মন্তব্য করেন এলজিআরডি উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানের সরকারের এমন পরিণতি কেন, সেই প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের অভিযোগ, শিক্ষার্থী জনতার আন্দোলনের ফলে স্বৈরাচারের পতনের পর আসা অন্তর্বর্তী সরকার গণমানুষের চাওয়াকে প্রাধান্য দিচ্ছে না। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে বাজেট নিয়ে আলোচনায় সংগঠনের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রস্তাবিত বাজেট ভুল ভ্রান্তিতে ভরা, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী। রিজভিন আজার রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটে অবহেলিতরা কি পেয়েছে শিরোনামে আলোচনা। প্রান্তিক মানুষ, শিক্ষাবিদ, গবেষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়। অর্থ উপদেষ্টার সমালোচনা করে আলোচকরা বলেন, বাজেট তৈরিতে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট মিস করেছেন তিনি। আমরা কিন্তু আরো অনেক বেশি সংগঠিতভাবে, সুনির্দিষ্টভাবে চাপ সৃষ্টি করতে পারতাম, ভালোবেসে আন্দোলন করতে পারতাম। মানে যেটা ইংরেজিতে বলে টাফ লাভ। শিশুকে যেরকমভাবে মা জোর করে স্কুলে পাঠায় এবং সেইটার জন্য চাপ সৃষ্টি করে, আমরা সেটা করতে পারতাম, আমরা সেটা করি নাই। এখন বলা হচ্ছে মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। কারণ হলো যে এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি গতানুগতিক একটা বাজেটই যদি দেন, তাহলে তো পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে তো আমরা ওই বেঞ্চমার্ক থেকে ধরে যে আমরা তাদের উপরে চাপ সৃষ্টি করব, আমরা কিন্তু দুর্বল হয়ে গেলাম। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কর্মরত মানুষের জীবিকার অনিশ্চয়তা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাচ্ছে। গণ অভ্যুত্থানের সরকারও আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করেছে, অভিযোগ রাজনীতিবিদদের। যে বৈষম্যহীন বাংলাদেশের কথা আমরা বলেছি, আনফরচুনেটলি এই বাজেটের মাধ্যমে বৈষম্য আরো বাড়বে। যে মেধাভিত্তিক বাংলাদেশের কথা আমরা বলেছি, সেই মেধার মূল্যায়ন আরো কমবে। গণ অভ্যুত্থানের পরে পুরো পরিবর্তনের যে চাওয়াটা, এটা যদি রাজনৈতিক মহল এবং রাষ্ট্রীয় মহলে এটা ছড়িয়ে পড়তো এবং সেটা প্রতিফলন যদি আমরা শুরু থেকে দেখতে পেতাম, তাহলে বাজেটেও সেটা প্রতিফলন করবে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারা যেন আগের মতো স্বৈরাচারী না হয়, সেজন্য চাপ সৃষ্টির কাজ করে যেতে হবে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রং বদলাচ্ছে প্রকৃতি, আর সেই রঙে যোগ হয়েছে বিরল ও বিস্ময়কর প্রাণী গোলাপি হাতি। দেশে প্রথমবারের মতো অতি দুর্লভ এই হাতির শাবকটির ভিডিও চিত্র ধারণ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। রাঙামাটির বরুণাছড়ির টিলায় দুর্লভ হাতি শাবকটির দেখা পায় দলটি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই সাফল্য বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল করিমের ভিডিও চিত্রে মনসুর আহমেদকে সঙ্গে নিয়ে সৈয়দ মাহিদ আদিতের রিপোর্ট। পাহাড়, জল, সবুজে মোড়ানো এক অপার সৌন্দর্যের নাম রাঙামাটি। পাহাড়ি কণা নামে খ্যাত পার্বত্য এই জেলায় রয়েছে জীববৈচিত্র্যের অসাধারণ মিতালি। সম্প্রতি রাঙামাটির বরুণাছড়িতে জন্ম নিয়েছে গোলাপি আভায় মোড়ানো নবজাতক হাতি। চারপাশে পাহাড় আর মাঝখানে বরুণাছড়ি দ্বীপ, আর এই দ্বীপেই বাংলাদেশে প্রথমবারের মতো জন্ম নিয়েছে গোলাপি হাতি। তবে বনাঞ্চল কমে যাওয়ায় প্রকৃতিতে অতি বিপন্ন গোলাপি হাতি। বিশ্বের অতি দুর্লভ এই হাতিটির খোঁজে বরুণাছড়ি গহীন বনে
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের দল। দুর্গম পাহাড় ও টিলার উঁচু নিচু রাস্তার শত বাধা পেরিয়ে দুঃসাহসিক অভিযান। দীর্ঘ পরিশ্রম আর ধৈর্যের এই অদম্য পথযাত্রায় অবশেষে দেখা মিলে গোলাপী শাবকের। হাতি থেকে আমাদের যে একটা দ্বন্দ্ব, সেই নিরসনের লক্ষ্যে যখন সরকার কাজ করছে, আমরাও মানুষের সাথে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই কাজটা আমরা করে যাচ্ছি। তাই আমাদের ইনশাল্লাহ এখন আগের থেকে অনেক ক্ষতি কম হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় 4টি এলিফ্যান্ট রেসপন্স টিম এবং আমাদের কাপ্তাই এলাকাও 4টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠিত হয়েছে। ইতিমধ্যে হাতি সংরক্ষণে একটি প্রকল্প সরকার পাশ করেছে, সেই প্রকল্প থেকেও আমরা সহযোগিতা পাব। আমার মনে হয় এই হাতি সংরক্ষণে আমরা ইতিবাচক একটা পরিবর্তন লক্ষ্য করব খুব শীঘ্র। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই প্রচেষ্টা দেশের বন্যপ্রাণী গবেষণায় একটি বড় অর্জন হিসাবে দেখছেন গবেষক ও বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে হাতির গায়ের রং কালচে, কিন্তু কোনো কারণে যদি তার চামড়ায় যে রঞ্জক পদার্থটি তৈরি হয় সেটি যদি কোনো অস্বাভাবিকতার কারণে সেটি তৈরি না হয়, তখন সেটি কিছুটা ফ্যাকাশে বা গোলাপি রং ধারণ করে, এবং এই হাতিটির ক্ষেত্রেও তাই হয়েছে। এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। হাতির আবাসস্থল সংরক্ষণ করতে হবে এবং স্থানীয় মানুষ যারা, তাদেরকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকে সংগঠিত করে হাতি আর মানুষের দ্বন্দ্ব যাতে কমিয়ে আনা যায় সেই বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে। দুর্লভ গোলাপী হাতির সংরক্ষণে সচেতনতা সহ সমন্বিত পদক্ষেপে গুরুত্বারোপ প্রকৃতিপ্রেমীদের। আমাদের দেশে হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে খাদ্যের অভাবে। পাশাপাশি আমাদের যে ধরনের এলাকাগুলোতে এদের বিচরণ ছিল কিংবা আছে, সেখানে কিন্তু এরা অবাধে সেই আগের মতো কিন্তু ঘুরে বেড়াতে পারে না। আমাদের বসতি বেড়ে গেছে মানুষজনের, সুতরাং একে সংরক্ষণ করাটা যত বেশি আমরা সচেতন হব এ ব্যাপারে এবং আমরা যত বেশি এদের ব্যাপারে কেয়ার নিব, তাহলেই কিন্তু এদের সংখ্যাটা বাড়বে। এবং পাশাপাশি এদের যে এই ধরনের বিচরণ ক্ষেত্র, সেই বিচরণ ক্ষেত্রগুলোকে কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ হাতি আছে, সেটা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে একসময় কিন্তু এরাও বিলুপ্ত হয়ে যাবে। বৈশ্বিক উষ্ণতা আর ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে যখন বিপর্যস্ত পুরো বিশ্ব, তখনই প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নান্দনিক বন্যপ্রাণী গোলাপী হাতির উপস্থিতি জীববৈচিত্র্য সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবাদীরা। রাঙামাটি থেকে সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হয়নি। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিসি গঠনের পক্ষে মত দিলেও বিএনপি বিপক্ষে তাদের অবস্থান ধরে রেখেছে। বিএনপি বলছে, রাষ্ট্রের নির্বাহী বিভাগকে দুর্বল করে আরেকটি ব্যবস্থা নিরীক্ষা পরীক্ষার এখন সময় নয়। ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকেও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমঝোতা হয়নি। এদিকে বৈঠকে আলোচনার অংশগ্রহণ নিয়ে বৈষম্যের অভিযোগ করেছে গণফোরাম ও সিপিবি। কিছুক্ষণের জন্য ওয়াকআউট করেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আগামী সপ্তাহে অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে। আমরা আশা করেছিলাম, আমরা ফোরামের কাছে যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করেছেন তাদের কাছে অনুরোধ করেছিলাম, আহ্বান জানিয়েছিলাম, জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐক্যমতে আসতে পারি আজকের মধ্যেই। কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। আমরা এনসিসি গঠন এবং রাষ্ট্রপতির যে ইলেকট্রাল কলেজ যেটা গঠন করা, এটার ব্যাপারে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, জোর করে চাপিয়ে দেয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তাদেরই অপূরণীয় ক্ষতির মুখোমুখি হতে হবে। ইসরায়েলে মাঝারি পাল্লার ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণের শুরুতে তিনি হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইরান কারো চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না।
ইসরায়েলি হামলায় ইরান জুড়ে কমপক্ষে 585 জন নিহত এবং 1326 জন আহত হয়েছেন। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক খবরে বলা হয়েছে, তেহরানের কাছে মোদাসের ড্রোন কারখানা গুঁড়িয়ে দিয়েছে ইরান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিষয়টি নিশ্চিত করেছে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলাকে অবৈধ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জাকিয়া আক্তার, চ্যানেল আই। বাংলাদেশের পোল্ট্রি শিল্পের ভ্যালু চেইন শক্তিশালী করে পোল্ট্রি খাতকে উন্নত, টেকসই ও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে পোল্ট্রি টেক বাংলাদেশ, নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান রয়্যাল পাস রিফর্ম এবং লারিফ ইন্টারন্যাশনালের সহায়তায় রাজধানীতে 3 দিনের হ্যাচারি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে অংশ নেয় দেশের বিভিন্ন পোল্ট্রি শিল্প প্রতিষ্ঠান। বিস্তারিত তানভীর আশিকের রিপোর্টে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নেদারল্যান্ডস ও বাংলাদেশের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত পোল্ট্রিটেক বাংলাদেশ প্রকল্পের আওতায় 16 জুন থেকে 18 জুন পর্যন্ত 3 দিনের হ্যাচারি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগ পোল্ট্রি শিল্পের ভ্যালু চেইন শক্তিশালী ও টেকসই করতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। টেকনোলজিতে অ্যাডপ্ট করতে হয়, তাহলে আমাকে ট্রেনিং লাগবেই, স্কিলটা ডেভেলপ করতে হবে। এবং আপনারা জানেন যে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এজের মধ্যে ঢুকে গিয়েছি। গ্লোবালি টেকনোলজির ফাইটিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে, ফলে এই ধরনের ট্রেনিং কোনো বিকল্প নেই। আজকে যে ওয়ার্কশপটা, হ্যাচারির যারা ওনার্স, হ্যাচারি যারা অপারেটর, যারা টেকনিশিয়ান, তাদের নলেজ এন্ড স্কিল ডেভেলপমেন্টের প্রশ্ন আসতেছে। প্রশিক্ষকরা মনে করেন এই কর্মশালা হ্যাচারি পরিচালনার ক্ষেত্রে পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা করবে। এই কর্মশালা থেকে দক্ষ অভিজ্ঞ হ্যাচারি ম্যানেজারও কিছু না কিছু শিখতে পারবেন, যা তার পোল্ট্রি হ্যাচারি ব্যবস্থাপনায় দারুণ কাজে আসবে। আমরা এখানে হাতে কলমে তাদের প্রশিক্ষণ দিয়েছি, আধুনিক প্রযুক্তি সম্পর্কে বলেছি, আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। প্রযুক্তি নির্ভর, অংশগ্রহণমূলক এবং হাতে কলমে শেখার সুযোগ থাকায় এই কার্যক্রম অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে বাস্তব প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা তো বাইরে থেকে আসছে, দে হ্যাভ বিন ডুইং ইট ফর লং টাইম, সো দে নো ইট বেটার দ্যান আস। সো এই নলেজটা যখন ট্রান্সফার হবে এবং এখানে বাংলাদেশের সমস্ত পোল্ট্রি ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে, তারা যখন এটাকে ইমপ্লিমেন্ট করবে, ইট অনলি বেনিফিটস আস। সো ইটস হিউজ, আই উড সে। কর্মশালায় হ্যাচারি ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় উঠে আসে। তানভীর আশিক, চ্যানেল আই। ক্রমবর্ধমান দূষণ, খাদ্য নিরাপত্তা এবং মানসিক প্রশান্তির খোঁজে শহরের নাগরিকরাও বাসস্থানের ছোট ছোট পরিসরেই সবুজের আয়োজন করছেন। ঢাকার বারিধারা ডিওএইচএস আবাসিক এলাকাতেও এমন অনেক ছাদ কৃষি উদ্যোগ রয়েছে। তেমনই এক সফল উদ্যোগ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বারিধারা ডিওএইচএস এর 5তলা ভবনের ছাদে 2600 বর্গফুট আয়তন জুড়ে কাকলি চৌধুরী গড়ে তুলেছেন একটি পরিপূর্ণ ছাদ কৃষি। এর সূচনা হয়েছিল 28 বছর আগে তার শাশুড়ি মনিকা বড়ুয়ার হাতে। বর্তমানে পরিকল্পনা ও পরিচর্যায় এটি আরো বিস্তৃত হয়েছে। আমার তো ছোটকাল থেকে খুব আগ্রহ, মানে গাছগাছালির প্রতি, ফুল গাছ, তারপরে ফল ফলাদি গাছের। তারপরে যখন শ্বশুর বাড়িতে এসেও দেখছি যে এখানেও দেখি যে আমার শ্বশুর শাশুড়ি খুব গাছের মানে যত্ন আত্মি করে, হ্যাঁ, গাছ নিয়েই থাকে, সারাদিন পরে থাকে, তখন আমারও খুব ভালো লাগতো। আমার আবার ফুল গাছ এত ছিল না, আমার সব ফলের গাছ ছিল। আচ্ছা, তারপর তো বউয়ের ইচ্ছা, সে অর্ধেক ফুল বাগান করবে, অর্ধেক ফল বাগান করবে। আচ্ছা, বিচিত্র গাছগাছালির মাঝে ভিন্নতা এসছে পার্বত্য এলাকার কিছু গাছগাছালি। এটা হচ্ছে বিউটি বেগুন। বিউটি বেগুন, আচ্ছা। এটাকে আপনার একটু সিদ্ধ করে মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে ভর্তা করে, ধনিয়া পাতা, খুব টেস্টি হয়। পাহাড়িয়া। এই উদ্যোক্তার চাওয়া শহরের প্রতিটি বাড়ি সবুজে ঢেকে যাক, তাতে শহর হয়ে উঠবে আরো নিরাপদ, সুন্দর এবং প্রকৃতি বান্ধব। বিশেষ করে ঢাকার মানুষেরা কিন্তু একটু জায়গা পেলেও বারান্দার মধ্যে একটু জায়গা নিয়েও কিন্তু বাগান করে, ছোটখাটো করে, মরিচ লাগাচ্ছে, ফুল গাছ লাগাচ্ছে। এই ছাদ কৃষিটি পরম্পরা, শাশুড়ি থেকে বৌমার হাতে, এবং বৌমার হাতে এসে এটার প্রসারতা, এটার ব্যাপ্তিটা দিন দিন বাড়ছে। শুধু তাই নয়,
তাদেরটি অনুসরণ করে আশেপাশের আরও অনেক ছাদকৃষি প্রসারিত হচ্ছে, যেটি চাচ্ছি আমরা শহরে নগরে যারা যেখানে জমি পতিত ফেলে না রেখে একটি গাছ লাগান, ফসল আসবে, আপনাকে রাখবে, অনেকটাই মানসিকভাবে প্রশান্তি। ঢাকার বারিধারা ডিওএইচএস-এর মনিকা বড়ুয়া এবং কাকুলি চৌধুরী ছাদকৃষি থেকে শাহেক সিরাজ, চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। আমাদের এবারের প্রসঙ্গ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গল টেস্টের দ্বিতীয় দিনে ৯ উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪৮৪ রান। শান্ত মুশফিকের মতো রানে ফিরলেও ১০ রানের জন্য সেঞ্চুরি করা হয়নি লিটন দাসের। বৃষ্টিবিঘ্নিত শেষ সেশনে ২৬ রানের ব্যবধানে সফরকারীদের ৫ উইকেট তুলে নিয়েছে লঙ্কান বোলাররা। সংবাদের পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ট্যাঙ্ক, মেশিনগান, ড্রোন হামলা, আরও কমপক্ষে ৭০ জন নিহত। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। গাজায় ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ট্যাঙ্ক, মেশিনগান ও ড্রোন দিয়ে গুলি চালিয়ে কমপক্ষে ৭০ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত হয়েছেন অনেকে। আল জাজিরা এই তথ্য জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের সড়কে ত্রাণ সংগ্রহকারী জনতার উপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। দীর্ঘ ও গৌরবময় চলচ্চিত্র ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে অস্কারের মর্যাদাপূর্ণ সম্মান পাচ্ছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ২০২৫ সালের গভর্নর্স অ্যাওয়ার্ডসে তাকে সম্মানিত করার ঘোষণা দিয়েছে একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বোর্ন অফ দ্য মান্থ অফ জুলাই, জেরি ম্যাগুইরো এবং ম্যাগনোলিয়া ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ৩বার অস্কার মনোনয়ন পেলেও পুরস্কার ঘরে তুলতে পারেননি টম ক্রুজ। প্রযোজক হিসেবেও টপ গান ম্যাভেরিক ছবিতে অস্কারের মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এবার তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে সম্মানসূচক এই অনারারি অ্যাওয়ার্ডের মাধ্যমে। একাডেমির বোর্ড অফ গভর্নর্সের ভোটে টম ক্রুজের সঙ্গে অনারারি অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রখ্যাত নির্মাতা ডেভি অ্যালেন এবং উইন থমাস। ১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের রেই ডব্লিউ বলরুমে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শেয়ার হোল্ডারদের 12.5% ক্যাশ ডিভিডেন্ড ও 12.5% স্টক ডিভিডেন্ড দিয়েছে পূবালী ব্যাংক। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের 42তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মঞ্জুরুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া, কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান এবং পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ার হোল্ডার বৃন্দ। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। ফিফা ক্লাব বিশ্বকাপে ভিন্ন ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি। আল হিলালের বিপক্ষে লড়বে লস ব্ল্যাঙ্কোস। ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত 212 জন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় কারো মৃত্যুর খবর আসেনি। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ 110 জন বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে 16 জন, ঢাকা বিভাগে 23 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 33 জন, উত্তর সিটিতে 17 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহাসিক জমিদার দেওয়ান বাড়ির বড় মেয়ে এবং শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহার মা নমিতা রানী সাহা মারা গেছেন। তার বয়স হয়েছিল 90 বছর।
শাহজাদপুরের আর্থসামাজিক উন্নয়নে নমিতা রানী সাহার পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহিয়সী এই নারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে শিক্ষাবিদ প্রফেসর নাসিমউদ্দিন মালিথা পরিষদ এবং শাহজাদপুর পূজা উদযাপন পরিষদ। এবারে রয়েছে খেলার খবর। যুক্তরাষ্ট্রে চলমান ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের শেষ দিন মাঠে নামছে 3 ফেভারিট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস। বৃহস্পতিবার ভোর 7টায় ওয়াশিংটন ডিসিতে জি গ্রুপের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে ইটালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এর আগে বুধবার রাত 10টায় একই গ্রুপের ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ মরক্কোর ক্লাব আল ওয়েদাদ। বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় মায়ামিতে সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে এইচ গ্রুপে এবারের অভিযান শুরু করবে 5বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সদ্য শেষ হওয়া মৌসুমে ট্রফি শূন্য থাকা গ্যালাক্টিকোস নতুন ম্যানেজার জাবি আলোনসোর কোচিংয়ে বিশ্বসেরা ট্রফি জিততে পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষ করে মাঠে নামছে। রিয়াল মাদ্রিদের মতোই এই মৌসুমে একটা ট্রফিও জিততে না পারা ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলার চোখ ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপার দিকে। 2023-এ গার্দিওলার কোচিংয়ে একবারই শিরোপা জেতে সিটিজেন্স। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। নিরাপত্তার জন্য জনভোগান্তি না করতে এসএসএফকে প্রধান উপদেষ্টার নির্দেশ, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অংশগ্রহণ, বৈষম্যের অভিযোগে গণফোরাম সিপিবির ওয়াকআউট। লন্ডন বৈঠকে ভোটের সময় নির্ধারণে কেউ কেউ অসন্তুষ্ট বলছে বিএনপি, অনাকাঙ্ক্ষিত বিভেদে আওয়ামী লীগের অপকর্ম হারিয়ে যেতে পারে দাবি। ইরানে সামরিক হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে বলে ইরানের হুঁশিয়ারি, মার্কিন শর্ত মানবেন না বললেন খামেনি। দেশে প্রথমবার বিরল গোলাপি হাতির ভিডিও ধারণ করল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বন্যপ্রাণী গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন। এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিনে 9 উইকেট হারিয়েও 484 রান নিয়ে চালকের আসনে বাংলাদেশ, অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত লিটন দাস। প্রিয় দর্শক, এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।